মাত্র ৪০ বছর আগেও ১৯৭৮ সালে চায়না পৃথিবীর টপ ৮টা ইকোনমির মধ্যেও ছিল না, কিন্তু এখন পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপির হিসেবে চায়না পৃথিবীর বৃহত্তম এবং নমিনাল হিসেবে দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। ইউএসএ এবং চায়না পৃথিবীর টপ ইকোনমির পজিশন দখলের জন্য এক ধরনের কম্পিটিশনে রয়েছে, কিন্তু ইকোনমিক পলিসির ব্যাপারে এই দুইটি দেশ একে অন্যের একেবারে বিপরীত। আর এই বিষয়টি তাদের এই কম্পিটিশনকে আরও ইন্টারেস্টিং করে তোলে। ইউএসএ একটি ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী অর্থনীতির দেশ, আর অন্যদিকে চায়না সোশ্যালিজম বা সমাজতন্ত্রের ইকোনমিক মডেলে বিশ্বাসী, যেখানে ক্যাপিটালের মালিক হওয়ার কথা সাধারণ মানুষের। ব্যক্তিগত বিত্ত সম্পদের চেয়ে মানুষের ওয়েলফেয়ার বেশি গুরুত্ব পাওয়ার কথা, আর ধনী গরিব ভেদাভেদ না থাকার কথা। এই দুই সিস্টেমের পার্থক্য সহজে বোঝার জন্য ইন্টারনেটে একটি পপুলার উদাহরণ আছে। যদিও এমন জটিল বিষয় বোঝানোর জন্য উদাহরণটি যথেষ্ট না, তবুও আলাপের খাতিরে উদাহরণটি আনা যায়। সেটাতে বলা হচ্ছে, ক্যাপিটালিজম হলো যখন কারো দুইটি গরু আছে এবং তিনি একটি গরু বিক্রি করে সেই টাকা দিয়ে একটি ষাঁড় কিনলেন। এর ফলে প্রতি বছরই নতুন নতুন বাছুর হবে এবং তার খামারে গরু বাড়তে থাকবে, অর্থাৎ তার সম্পদ বাড়বে। অন্যদিকে সোশ্যালিজম হলো যখন কারো দুইটি গরু আছে এবং তাকে বাধ্য করা হয় তার একটি গরু তার প্রতিবেশীকে দিয়ে দিতে। এই উদাহরণটি ইউএসের ক্ষেত্রে অনেকাংশেই খাটে, কিন্তু চাইনিজ সোশ্যালিজমের ক্ষেত্রে কারো কারো মনে হতে পারে যে পুরো বিষয়টাই একদম উল্টো। পৃথিবীর 10টা বৃহত্তম ফিনান্সিয়াল সেন্টারের মধ্যে চায়নাতেই 4টা অবস্থিত, আবার বৃহত্তম 10টি স্টক এক্সচেঞ্জের মধ্যে 3টাই চায়নায়, যা অন্য যে কোনো দেশের চাইতে বেশি, এমনকি ইউএসের থেকেও। অন্যদিকে বিশ্বের 2700-র বেশি বিলিয়নিয়ারের মধ্যে 698 জনই চায়নার, আর চাইনিজ মিলিয়নিয়ারের সংখ্যা 53 লক্ষেরও বেশি। চায়নার চেয়ে বেশি মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার একমাত্র ইউএসএতেই আছে। তাহলে আমাদের উদাহরণটি থেকে কেউ প্রশ্ন করতেই পারেন যে সোশ্যালিজমে বিশ্বাসী চায়নার ধনীরা তাদের বাড়তি সম্পদ অন্যদের কেন দিচ্ছে না? আর যদি নাই দেয়, তাহলে সোশ্যালিস্ট চায়নার ইকোনমি আসলে ঠিক কিভাবে কাজ করে? আমাদের আজকের ভিডিওটির স্পন্সর টেন্ট স্টুডিও, একটি 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আপনি পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে 2D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট। বিস্তারিত জানতে ভিজিট করুন 10.studio ওয়েবসাইটটিতে। চায়নার র্যাপিড গ্রোথকে একটি ইকোনমিক মিরাকেল বা বিস্ময় বলা হয়। 1978-এ চায়নার পার ক্যাপিটা জিডিপি ছিল মাত্র $156, যেটা ইউএসএতে ছিল $10,564, অর্থাৎ একজন আমেরিকান গড়ে একজন চাইনিজের তুলনায় প্রায় 68 গুণ আয় করতেন। 2019 সালে চায়নার পার ক্যাপিটা জিডিপি বেড়ে দাঁড়ায় $10,216 এবং ইউএসএর $65,279, অর্থাৎ গত 4 দশকের কিছু বেশি সময়ে আয়ের পার্থক্য 68 গুণ থেকে কমে দাঁড়িয়েছে 6 গুণের মতো। 1978 থেকে পরবর্তী 30 বছর চাইনিজ ইকোনমি প্রতি বছর গড়ে 10% হারে গ্রো করে। 1990 সাল থেকে চায়না 74 কোটির বেশি জনগণকে দরিদ্র অবস্থা থেকে বের করে এনেছে। বর্তমানে চায়নার পপুলেশন প্রায় 144 কোটি, দেশটির নমিনাল জিডিপির আকার প্রায় 17 ট্রিলিয়ন এবং পিপিপির হিসেবে জিডিপি প্রায় 27 ট্রিলিয়ন, অর্থাৎ নমিনাল হিসেবে চায়না দ্বিতীয় বৃহত্তম এবং পিপিপির হিসেবে বৃহত্তম ইকোনমি। যদিও এই শতাব্দীর শুরু থেকে ইকোনমিক গ্রোথ কিছুটা কমে গিয়েছে, তবুও 2019 সালে চায়নার জিডিপি গ্রোথ ছিল 6.1%। এই রেট পৃথিবীর বড় ইকোনমিগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তবে যদিও 2019 সালে পিপিপির হিসেবে পার ক্যাপিটা জিডিপি ছিল $16,772, তবুও চায়না এখনও এই হিসেবে উন্নত দেশগুলোর অনেক পেছনে রয়েছে। তবে এত ইকোনমিক গ্রোথ এবং পৃথিবীর লিডিং একটি ইকোনমি হওয়ার পরও অনেকেই এই বিষয়ে কনফিউজড যে চাইনিজ ইকোনমি আসলে ঠিক কিভাবে কাজ করে। চাইনিজ ইকোনমিক মডেলের কিছু ফ্যাক্টর এবং ভিন্ন ধরনের কয়েকটি আইডিয়া সম্পর্কে জানলে খুব সহজেই বোঝা যায় যে তাদের ইকোনমিক মডেল ঠিক কিভাবে কাজ করে। চায়না তাদের ইকোনমিক মডেলটিকে একটি সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি বলে। এই নামটি জিয়াং জেমিন 1992 সালে চাইনিজ কমিউনিস্ট পার্টির 14তম ন্যাশনাল কংগ্রেসে প্রথম তুলে ধরেন। কমিউনিস্ট পার্টি দাবি করে যে এটি সোশ্যালিজম ডেভেলপ করার জন্য প্রথম ধাপ। অনেক বিশেষজ্ঞ এটিকে স্টেট ক্যাপিটালিজম বলে থাকেন। এই সিস্টেমে সরকারি বিজনেস এন্টারপ্রাইজগুলো অনেকটা প্রাইভেট বিজনেসের মতো অপারেট করে। তারা তাদের লাভের সম্পূর্ণ অংশটাই সরকারকে না দিয়ে নিজেদের কাছেই রেখে দেয়।
বিষয়টা ডেং শাওপিংয়ের দেওয়া একটি বক্তব্য থেকেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়, যেখানে তিনি বলেন যে শুধুমাত্র প্ল্যানিং এবং ওপেন মার্কেটই সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের মেইন পার্থক্য না। প্ল্যান্ড ইকোনমি মানেই সোশ্যালিজম না। ক্যাপিটালিজমেও প্ল্যানিং করা হয়, আবার সোশ্যালিজমেও ওপেন মার্কেট সম্ভব। প্ল্যানিং ও মার্কেট ফোর্স শুধুমাত্র ইকোনমিক অ্যাক্টিভিটি কন্ট্রোল করার দুইটি উপায়। চাইনিজ সিস্টেমে প্রাইভেট মালিকানার সুযোগ আছে, তবে চায়নার দাবি যে যেহেতু কমিউনিস্ট বিপ্লবের সময় চায়না খুবই কম উন্নত ছিল, তাই কিছু ক্ষেত্রে প্রাইভেট ওনারশিপ প্রোডাক্টিভিটি বাড়ায় এবং ইকোনমিক গ্রোথে সাহায্য করে। কমিউনিস্ট পার্টির অনেকেই মনে করেন যে এমন প্রাইভেট ওনারশিপ সোশ্যালিজমের সাথেও যায়, কারণ কার্ল মার্কস এবং এঙ্গেলস কখনোই সরাসরি প্রাইভেট প্রপার্টি নিষিদ্ধের কথা বলেননি। চায়না সহ সব সোশ্যালিস্ট দেশই তাদের 5 ইয়ার প্ল্যানের জন্য বেশ বিখ্যাত। বর্তমানে চায়নায় তাদের 14তম 5 ইয়ার প্ল্যান চলছে, যা 2021 থেকে 25 সালের জন্য প্ল্যান করা হয়েছে। 1953 সালে প্রথম 5 ইয়ার প্ল্যান দিয়ে শুরু হওয়ার পর মাঝে সামান্য কিছু সময় ছাড়া এটি এখনও চলছে। এই প্ল্যানের মাধ্যমে চাইনিজ গভর্নমেন্ট 5 বছরের জন্য তাদের স্ট্র্যাটেজি, কাজের প্ল্যান এবং তাদের গোল সেট করে। মূলত এই প্ল্যানের উপরই নির্ভর করে যে চাইনিজ ইকোনমি কোন দিকে এগোবে। 1980-র দশক থেকে হয়ে আসা রিফর্মগুলো এই প্ল্যানের মাধ্যমেই করা হয়েছে। সাধারণত এই প্ল্যানগুলো প্রতিটি রিজিয়নের ক্যাপাসিটি এবং ইকোনমিক অবস্থার উপর নির্ভর করে প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে করা হয়। চায়না ইকোনমিক রিফর্মের মাধ্যমে সোশ্যালিজমের সোভিয়েত সেন্ট্রাল প্ল্যানিং মডেল থেকে সরে আসে। সেন্ট্রাল প্ল্যানিংয়ের পরিবর্তে চায়না অঞ্চলভিত্তিক বা রিজিয়নাল প্ল্যানিংয়ের মডেল শুরু করে, যাতে অঞ্চলভিত্তিক কম্পিটিশন শুরু হয়। এই সিস্টেমে কোনো রিজিয়নের সব রিসোর্সের কন্ট্রোল সেন্ট্রাল গভর্নমেন্টের পরিবর্তে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে থাকে। যদিও এক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্টই পলিসি, গাইডলাইন ও ইকোনমিক টার্গেট ঠিক করে দেয়, তবুও কিভাবে নিজেদের রিজিয়নের রিসোর্স কাজে লাগিয়ে সেই টার্গেট অ্যাচিভ করবে তা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনই ঠিক করে। লোকাল অথরিটি কত ভালোভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এই টার্গেট অ্যাচিভ করল তার উপর ভিত্তি করে লোকাল অথরিটিগুলোকে র্যাঙ্কিং করা হয়। চায়নায় একদলীয় শাসনের কারণে কোনো লিডার তার এলাকার টার্গেট কত ভালোভাবে পূরণ করতে পারল তার উপর নির্ভর করে যে সে পার্টির ভিতর পলিটিক্যালি কত উন্নতি করতে পারবে। তাই সব লোকাল লিডার নিজের এলাকার রিসোর্সগুলো এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করেন যাতে করে সবচেয়ে বেশি উন্নতি করা সম্ভব হয়। এর ফলে রিজিয়নগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশনের সৃষ্টি হয়। এই সিস্টেমটি ব্যাপক সাফল্য পেয়েছে এবং চায়নার উন্নতির ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে। অনেকের মতে এই সিস্টেমটি চাইনিজ ইকোনমিক মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। চায়নায় অন্যান্য দেশের মতো গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের মধ্যে ক্লিয়ার পার্থক্য করাটা বেশ মুশকিল। 1993 সালে কোম্পানি আইন পাশ হওয়ার পর থেকে ট্রেডিশনাল সরকারি বিজনেসগুলো বদলে যেতে থাকে। অনেক কোম্পানিতেই সরকারি মালিকানা কমানো হয় এবং স্টক এক্সচেঞ্জে লিস্টেড করা হয়। এর ফলে গভর্নমেন্ট কোম্পানির পরিবর্তে গভর্নমেন্ট কন্ট্রোলড কোম্পানির কনসেপ্ট তৈরি হয়, অর্থাৎ এমন কোম্পানি যেখানে গভর্নমেন্ট মেজরিটি বা কন্ট্রোলিং শেয়ার ওন করে। এই শতাব্দীর শুরুর দিকে যখন প্রাইভেট কোম্পানি লিগ্যালাইজ করা হয়, তখন প্রাইভেট সেক্টর আরেকটি বুস্ট পায়। অল্প যে কিছু সেক্টরে প্রাইভেট ওনারশিপ নিষিদ্ধ, সেগুলো ছাড়া সব সেক্টরেই বর্তমানে প্রাইভেট কোম্পানি ডমিনেট করছে। তবে এটা ভাবলে ভুল হবে যে কোনো চাইনিজ প্রাইভেট কোম্পানি আর কোনো অস্ট্রেলিয়ান বা আমেরিকান কোম্পানি একই রকম। বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে চাইনিজ প্রাইভেট কোম্পানি গভর্নমেন্ট কোনোভাবে কন্ট্রোল করে না। তবে বাস্তবে চাইনিজ কমিউনিস্ট পার্টি এখনও সব সময়ের মতোই প্রাইভেট কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে। চাইনিজ গভর্নমেন্ট বিভিন্নভাবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোম্পানিগুলোকে কন্ট্রোল করে। রিসেন্ট সময়ে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 2017 সালের ন্যাশনাল ইন্টেলিজেন্স আইন। এক্সপার্টদের মতে এই আইন দিয়ে টেলিকম কোম্পানিগুলোকে সরকারি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করতে বাধ্য করা যায়। আবার 2020 সালে কমিউনিস্ট পার্টি ওপিনিয়ন অন স্ট্রেংথেনিং দ্য ইউনাইটেড ফ্রন্টওয়ার্ক অব দ্য প্রাইভেট ইকোনমি ইন দ্য নিউ এরা নামে একটি ডকুমেন্ট প্রকাশ করে। এর মাধ্যমে কমিউনিস্ট পার্টি ইউনাইটেড ফ্রন্টওয়ার্ক ডিপার্টমেন্ট বা ইউএফডব্লিউডি এর মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলোতে নিজেদের কন্ট্রোল আরও বেশি প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। ইউএফডব্লিউডি হল চাইনিজ কমিউনিস্ট পার্টির শ্রমিক সংগঠন। ডকুমেন্টটিতে ইউএফডব্লিউডি কর্মীদের উপদেশ দেওয়া হয়েছে যাতে তারা নিশ্চিত করে যে প্রাইভেট কোম্পানিগুলো যেন নিজেদের ব্যবসা চাইনিজ নিয়মে অর্থাৎ কমিউনিস্ট পার্টির পলিসিতে চালায়। এসবই চায়নার ইকোনমিক মডেলের অংশ, যাকে চাইনিজ কমিউনিস্ট পার্টি সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক বলে। চায়নার স্পেশাল ইকোনমিক জোন বা এসইজি হচ্ছে নির্দিষ্ট কিছু অঞ্চল যেখানে ওয়েস্টার্ন দেশগুলোর মতো ফ্রি মার্কেট পলিসি এবং সরকারি নীতি ইমপ্লিমেন্ট করা হয় যাতে বিদেশি কোম্পানিগুলো সেখানে ইনভেস্ট করে।
সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন ছাড়াই এসইজিতে বিজনেস অপারেট করা যায়। 1980 সালে প্রথম এসইজি তৈরি হওয়ার পর থেকেই এই জোনগুলো চায়নার ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বড় ভূমিকা রেখে আসছে। অনেক এসইজিতেই ভিন্ন ভিন্ন পলিসি রয়েছে। এই জোনগুলোকে নতুন নতুন ইকোনমিক পলিসি এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করা হয় এবং নতুন কোনো পলিসি সাকসেসফুল হলে তা অন্যান্য সব জায়গায় ইমপ্লিমেন্ট করা হয়। যখন চায়না বা সেখানকার বড় বড় কোম্পানির কথা আসে, তখন মূলত এই এসইজিগুলোতে থাকা কোম্পানিগুলোর কথাই বলা হয়। এগুলোই চায়নার ইকোনমিক গ্রোথের পেছনের মূল শক্তি। চায়না পৃথিবীর বেশ কিছু টপ অ্যাপ এবং ওয়েবসাইট তাদের দেশে ব্লক করে রেখেছে। এগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল ইত্যাদি। ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে চায়না ইম্পোর্ট বা এক্সপোর্ট কোটার মতো বেশ কিছু বাধা তৈরি করে রেখেছে। এর ফলে তাদের দেশে ফ্রি ট্রেড বাধাগ্রস্ত হয়। কিন্তু সেই চায়নাই আবার নিজেদের প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে গ্লোবাল ফ্রি ট্রেডের সুবিধা নেয়। এর ফলে অনেক ক্ষেত্রেই তারা এক ধরনের একতরফা সুবিধা নিয়ে চলছে। অন্যদিকে চায়নায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের অভাবের বিষয়টি অনেক দেশ ও বিজনেসের জন্যই একটা বড় অসুবিধার বিষয়। বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট কপি করা এবং অন্যের কপিরাইট নষ্ট করার বিষয়ে চায়নার বেশ দুর্নাম আছে। যদিও রিসেন্টলি চায়না এ বিষয়ে বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে, তবুও এই বিষয়টি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর জন্য এখনও একটা কনসার্নের বিষয়। অনেকেই মনে করেন যে চাইনিজ বিজনেসগুলো বড় হওয়ার পেছনে পুরোপুরি না হলেও কিছু ক্ষেত্রে এই অন্যের কপিরাইট নষ্ট করে সুযোগ নেওয়ার বিষয়টি অবদান রেখেছে। চায়নার সোশ্যালিজমের এই ধরনের ক্যাপিটালিস্ট বৈশিষ্ট্যগুলো অনেক সময়ই বিতর্কের সৃষ্টি করে। চায়না বলে যে তাদের ক্যাপিটালিস্ট প্র্যাকটিসগুলোর মূল উদ্দেশ্য হল একসময় পুরোপুরি সোশ্যালিজম প্রতিষ্ঠা করা। কিন্তু অন্যদিকে কেউ কেউ আবার বলেন যে চায়নার আসল উদ্দেশ্য শুধুই ইকোনমিক গ্রোথ এবং কমিউনিস্ট পার্টি সোশ্যালিজমের কথা বলে শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। একমাত্র ভবিষ্যতেই জানা যাবে যে চাইনিজ ইকোনমি আসলে কোন দিকে যাবে। তবে এখন নিশ্চিত করেই বলা যায় যে চাইনিজ ইকোনমি কিভাবে কাজ করে সেটা নিয়ে যতই কনফিউশন থাকুক না কেন, বর্তমানে চায়না তাদের সিস্টেমে যে ইকোনমিক গ্রোথ নিশ্চিত করতে পারছে সে বিষয়ে কোনোই সন্দেহ নেই।